আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ, দামোদা, চুয়াডাঙ্গা। আজ তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। তোমরা হাই স্কুল থেকে কলেজে ভর্তি হয়েছ। ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে হওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা অনেক দিন ছুটি কাটিয়েছ, এখন এই ক্লাস করবে ঠিকমতো, তাহলেই ভালো করতে পারবে। হাই স্কুল এবং কলেজ এর ভিতরে কিছু পার্থক্য আছে। সেটা হচ্ছে এরকম যে তোমরা হাই স্কুলে অনেক বেশি সময় পেয়েছো, কিন্তু কলেজে এসে তোমাদেরকে অত সময় দেওয়া হবে না, পাবে না। এখানে ক্লাস করতে এসে তোমরা রীতিমতো ক্লাস করবে এবং দৈনন্দিন করে লেখাপড়া দৈনন্দিন করে ফেলবে, তাহলেই তোমাদের রেজাল্ট ভালো হবে। আশা করি বুঝতে পেরেছো। তো বন্ধুরা, সারা বিশ্বব্যাপী করোনা মহামারী, এই মহামারীর ভিতরেই অনলাইনে ক্লাস করা হচ্ছে তোমাদের জন্য। এই ক্লাসগুলি ঠিকমতো করলেই আশা করি তোমরা ভালো করবে। যাই হোক, আমরা প্রথম ক্লাসে তোমাদেরকে দেখতে পারলাম না, অনলাইনে করতে হলো। তো সবাইকে ধন্যবাদ দিয়েই আমরা আজকে মূল ক্লাসে চলে যেতে চাই। আমি তোমাদের আমি তোমাদেরকে পরিণতি ক্লাস নিব। এখানে আমাদের এই ক্লাস নেওয়ার আগে আমাদের কিছু কথা বলা প্রয়োজন। সেটা কি? সেটা তোমাদের সিলেবাস। অর্থাৎ তোমরা এই প্রথম বর্ষে কি কি পড়বে। এখানে প্রথম বর্ষে তোমাদের অধ্যায়গুলো দিয়ে দিয়েছি। প্রথম পত্রে তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় পড়ানো হবে। আর দ্বিতীয় পত্রেও প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় পড়ানো হবে। অর্থাৎ প্রথম বর্ষে এই দুই পত্র মিলে 10টি অধ্যায় তোমাদেরকে পর্যায়ক্রমে পড়ানো হবে। এখন আমাদের একটু সংক্ষিপ্ত আকারে জানতে হবে যে প্রশ্নের ধারা। ইতিপূর্বে তোমরা জানো, তোমরা এসএসসি পাস করে আসছো, পরীক্ষা দিয়ে আসছো, সেই একই ধারায় এখানে প্রশ্ন হবে। সেটা বহু নির্বাচনী অভিক্ষা প্রথমেই হয়ে যায়। এখন এটা 30 মার্ক, 30 নম্বরের পরীক্ষা বহু নির্বাচনী, অর্থাৎ সেই ভরাট পূরণ করা, বৃত্ত পূরণ করা, বৃত্ত ভরাট করা। এরপরে আসে সৃজনশীল। এখানে পূর্ণমান 70, সময় 2.5 ঘন্টা। এখানে 11টি প্রশ্ন থাকবে, তার ভিতরে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। সময় 2.5 ঘন্টা, মোট নম্বর 100। এটা হচ্ছে তোমাদের পরিণতির প্রশ্নের ধারা। তো বন্ধুরা,
আমরা প্রথমেই আমরা এখন মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনায় আমরা পড়াবো পরিণতি ও সুশাসন পরিচিতি, প্রথম অধ্যায় এটা। এখান থেকে আমরা যা যা শিখব, অর্থাৎ শিক্ষণফল, এখান থেকে আমরা শিখব পরিণতির ধারণা ও সংজ্ঞা, পরিণতির পরিধি ও বিষয়বস্তু, পরিণতির পাঠের প্রয়োজনীয়তা, বাংলাদেশে পরিণতি ও সুশাসন পাঠের গুরুত্ব, সুশাসনের ধারণা ও সংজ্ঞা, সুশাসনের উপাদান ও বৈশিষ্ট্য, পরিণতি ও সুশাসনের ক্রমবিকাশ এবং পরিণতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক। এখানে আছে হয়তো পরিণতি ও সুশাসনের সাথে অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, নৃবিজ্ঞান, আইসিটি, এরকম বিষয়গুলোর সাথে সম্পর্ক। তো আমরা আমাদের সুবিধার্থে এই ক্লাসটি আমাদের 3টি ভাগে ভাগ করে আমরা নিব। তো আজকে আমরা আলোচনা করব মূলত পরিণতির ধারণার সংজ্ঞা, পরিণতির পরিধি ও বিষয়বস্তু, পরিণতির পাঠের প্রয়োজনীয়তা। এই পর্যন্ত আমরা আলোচনা করব। তার আগে একটু বলে দিতে চাই যে তোমরা আজ যেহেতু প্রথম ক্লাস, তোমরা বই কিনে ফেলবে। বই বাজারে অনেক বই আছে, প্রায় 10-12টি বই আছে। এই বইগুলি মোটামুটি হাইলি কোয়ালিফাইড স্যারদের লেখা। প্রত্যেকটি বই ভালো বই। একাধিক বই রাখলে আরো লেখাপড়া ভালো হয়। বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। বই সাজিয়ে রাখলেও অনেক আনন্দ লাগে। যাই হোক, আমি সংক্ষেপে একটি দুটি বইয়ের নাম বলবো না, যতগুলি বইয়ের আমাদের কলেজে এই সমস্ত বই ওনারা দিয়েও যান। এবছর হয়তো আমরা এখনো ওভাবে পাইনি। তো এখানে বইয়ের ভিতরে আছে কাজী আরাফাত স্যার ও রফিকুল ইসলাম স্যারের লেখা লেকচার পাবলিকেশনের একটা বই আছে। বই আছে ডক্টর বিলকিস সুলতানার লেখা বই আছে। বই আছে মোজাম্মেল হক স্যারের লেখা বই আছে। বই আছে ইনসান আলী গাজী স্যারের বই আছে। বই আছে ইউনুস আলী দেওয়ান স্যারের। বই আছে আব্দুল ওদুদ স্যারের লেখা। বই আছে ABM গোলাম ফারুক স্যার এবং অন্যান্য স্যার একসাথে করে লেখা। আরো আছে রাজু আহমেদ স্যারের লেখা, তার সাথে আরো বিজ্ঞ স্যারেরা আছেন, যেমন আরজ আলী শেখ স্যার আছেন, এবং এরকম আরো কিছু বই আছে। তোমরা দেখে শুনে কিনলে হবে। বই না থাকলে লেখাপড়া ভালো করে করতে পারবে না। অতএব সমস্ত বইগুলোই খুব বিজ্ঞ স্যারদের লেখা, আমরা দেখেছি। এর যেটি তোমাদের ভালো লাগে সেটি কিনে নেবে। আমরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা প্রথমেই পরিণতির ধারণা ও সংজ্ঞা, এটা নিয়ে আমরা আলোচনা করব। পরিণতির ধারণা ও সংজ্ঞায় প্রথমে যে আমরা এখানে পরিণতির সংজ্ঞা বলি, আমাদের এই সামাজিক বিজ্ঞানের সংজ্ঞাও কিন্তু অনেক সময় কিছু আমরা প্রথমে থরলি বলি, তারপরে প্রামাণ্য সংজ্ঞা থাকে। এটা সামাজিক বিজ্ঞানের এই সংজ্ঞার ক্ষেত্রে এরকম হয়। বিজ্ঞানে যেমন একটি জিনিসের একটি মাত্র সংজ্ঞা, এই সামাজিক বিজ্ঞানে একটি জিনিসের বহু রকম ভাবে সেটা বলা হয়। এটা আমাদেরকে বুঝতে হবে। তো যাই হোক, পরিণতির সংজ্ঞায় বলা হয় পরিণতি নাগরিকতা বিষয়ক সামাজিক বিজ্ঞান। পরিণতির ইংরেজি শব্দ সিভিক্স। সিভিক্স শব্দটি এসেছে দুটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। সিভিস শব্দের অর্থ নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। সুতরাং শাব্দিক অর্থে পরিণতি হলো এমন এক শাস্ত্র
যা নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচার আচরণ, রীতিনীতি ও কার্যাবলী নিয়ে আলোচনা করে। এখন আমরা এর কিছু প্রামাণ্য সংজ্ঞা আলোচনা করব। এগুলি আমি পূর্বে বলেছি অনেক থাকে, পড়ার জন্য এগুলো পড়তে হবে, প্রয়োজন লেখার সময় এগুলো হয়তো 2টি 3টি এরকম করে লেখা হয়, তারপরে একটা কনক্লুশন মতো দিলেই সংজ্ঞাটি সুন্দর হয়। তো যাই হোক, অধ্যাপক EM হোয়াইট বলেছেন, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পরিণীতি বলা হয়। এবং তিনি আরো বলেছেন, পরিণীতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। ওয়েবস্টার্স ইন্টারন্যাশনাল ডিকশনারিতে বলা হয়েছে যে পরিণীতি হলো রাষ্ট্রবিজ্ঞানের সেই বিভাগ বা শাখা যা নাগরিকদের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে বলা হয়েছে, পরিণীতিকে সামাজিক বিজ্ঞানের সেই শাখা বলে অভিহিত করা যায় যেখানে সরকারের সংগঠন ও পদ্ধতি এবং নাগরিকের অধিকার ও কর্তব্যসমূহ আলোচনা করা হয়। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর এমাজউদ্দিন আহমেদ বলেন, পৌরবিজ্ঞান হলো সেই শাস্ত্র যা নাগরিক হিসেবে মানুষের বিবিধ অধিকার ও কর্তব্য সম্পর্কে আলোচনা করে, মানুষের আচরণ ও কার্যবিধি এবং রাষ্ট্রের অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের কার্যাবলী বিশ্লেষণ করে। বস্তুত পরিণীতি বলতে এমন একটি গতিশীল সামাজিক বিজ্ঞানকে বোঝায় যা আধুনিক জাতীয় রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের রীতিনীতি, আচার আচরণ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক মানবতার সাথে জড়িত বিষয়সমূহ নিয়ে আলোচনা করে। মোটামুটিভাবে এই হলো পরিণীতির ধারণা এবং তার সংজ্ঞা। এখন আমরা পরিণীতির পরিধি ও বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এই আলোচনা আমরা ভাগ করে নিচ্ছি, এই জন্য বেশ কয়েকটি পেজে এটা আমরা নিব। যাই হোক, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে এর পরিণতির পরিধি ও বিষয়বস্তু উপরে এবং তার এপাশে দুটো এবং বাম পাশে দুটো, ডান পাশে দুটি করে পয়েন্ট আছে। এভাবেই অন্যান্যগুলোতেও লেখা আছে। যাই হোক, এই পরিণতির বিষয়বস্তু ও পরিধির ভিতরে এখানে আছে 4টে জিনিস। একটা আছে নেতৃত্ব, অর্থাৎ পরিণতিতে নেতৃত্ব নিয়ে আলোচনা করা হয়। নেতৃত্বের প্রকারভেদ, নেতৃত্বের বৈশিষ্ট্য, নেতৃত্বের গুণাবলী ইত্যাদি বিষয় পরিণতির ভিতরে আলোচনা করা হয়। এরপরে আছে ই গভর্নেন্স ও সুশাসন। এটিও বর্তমানে পরিণতির একটি অন্যতম বিষয়বস্তু। ই গভর্নেন্স কি? ই গভর্নেন্সের কার্যক্রম, তার সুবিধা অসুবিধা, প্রতিবন্ধকতা, তার প্রতিবন্ধকতা উত্তরণের উপায় ইত্যাদি বিষয় পরিণতির ভিতরে আলোচনা করা হয়। এরপরে আছে আমলাতন্ত্র। আমলাতন্ত্রও পরিণতির অন্যতম আলোচ্য বিষয়। এখানে আমলাতন্ত্র, আমলা কারা, আমলাতন্ত্র কি, তার কি কি বৈশিষ্ট্য আছে, লাল ফিতার দৌরত্ব কি, এরকম অনেক আলোচনা আছে। সেজন্য আমলাতন্ত্র
পৌরনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আছে সংবিধান। সংবিধান পৌরনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। এখানে আলোচনা করা হয় সংবিধান কি, সংবিধানের প্রকারভেদ, সংবিধানের উত্তম সংবিধানের বৈশিষ্ট্য, অর্থাৎ সংবিধানের অনেক কিছু নিয়ে পৌরনীতিতে আলোচনা করা হয়। এটিও পৌরনীতির অন্যতম বিষয়বস্তু। এরপর দ্বিতীয় পেজে আছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, অর্থাৎ ইংরেজি বলে সেপারেশন অফ পাওয়ার। এখানে এই সেপারেশন অফ পাওয়ার নিয়ে পৌরনীতিতে আলোচনা করা হয়, পৌরনীতি ও সুশাসনের ভিতরে আলোচনা করা হয়। নির্বাচন, নির্বাচক মণ্ডলী, এটাও পৌরনীতির বিষয়বস্তু। অর্থাৎ দেশে যে নির্বাচন হয় সেখানে যে নির্বাচক মণ্ডলীরা ভোট দেয় তাদের কি যোগ্যতা থাকতে হবে ইত্যাদি বিষয়গুলো এই এখানে আলোচনা করা হয়। অর্থাৎ এটা পৌরনীতির বিষয়বস্তু। জনমত এবং রাজনৈতিক সংস্কৃতি, জনমত এবং রাজনৈতিক সংস্কৃতি নিয়ে পৌরনীতিতে আলোচনা করা হয়। এরপরে রাজনৈতিক দল, রাজনৈতিক দল কাকে বলে, রাজনৈতিক দলে বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে বিভিন্ন আলাপ আলোচনা পৌরনীতির ভিতরে, এটা পৌরনীতিতে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এরপরে সরকারের বিভিন্ন অঙ্গ বা বিভাগ নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ সরকারের কি কি বিভাগ আছে, তাদের যেমন আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। নাগরিকতা বিষয় নিয়েও আলোচনা, অর্থাৎ নাগরিকতা, নাগরিকতা কিভাবে অর্জন করা, নাগরিকতা জিনিসটা কি, তার কিভাবে অর্জন করা হয়, নাগরিক এবং বিদেশির ভিতর পার্থক্য কি, নাগরিকতা কিভাবে অর্জন করা হয়, সেই সমস্ত বিষয় নিয়ে এখানে, অর্থাৎ এই বিষয়টিও পৌরনীতির বিষয়বস্তু। নাগরিকতার বর্তমান এবং অতীত নিয়ে, নাগরিকতার অতীত এবং বর্তমান, অর্থাৎ নাগরিকতার বর্তমান নিয়ে এই পৌরনীতিতে আলোচনা করা হয়। এছাড়া নাগরিকতার অতীত নিয়েও এখানে আলোচনা করা হয়। সামাজিক পরিবর্তন ও সামাজিক মূল্যবোধ, এটিও পৌরনীতির বিষয়বস্তু। মানব সভ্যতার আদি সংগঠন, মানব সভ্যতার আদি সংগঠন পরিবার, পরিবারের উৎপত্তি, বিভিন্ন রকমের পরিবার, এই সমস্ত বিষয় পৌরনীতির ভিতরে আলোচনা করা হয়। অধিকার, কর্তব্য ও মানবাধিকার, এটি পৌরনীতির অন্যতম বিষয়বস্তু। মানুষ কি কি অধিকার ভোগ করবে একটি রাষ্ট্র থেকে এবং কি কি অধিকার পালন করবে, মানবাধিকার কি, এই সমস্ত বিষয়গুলো পৌরনীতির বিষয়বস্তু। নাগরিকতার ভবিষ্যৎ, নাগরিকতার ভবিষ্যৎ নিয়েও নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক ও সামাজিক বিষয়াদির অতীত ও বর্তমান রূপ আলোচনার আলোকে এর ভবিষ্যৎ রূপ ও কার্যাবলী কিরূপ হবে তা হওয়া উচিত সে সম্পর্কে পৌরনীতি ইঙ্গিত প্রদান করে থাকে। দেশপ্রেম ও জাতীয়তা,
দেশপ্রেম ও জাতীয়তাও পরিণতির অন্যতম বিষয়বস্তু। স্বাধীনতা ও সাম্য, অর্থাৎ স্বাধীনতা কি, স্বাধীনতা রক্ষা কবচগুলো কি কি, এবং স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে পরিণতি আলোচনা করে। রাষ্ট্রের উৎপত্তি ও কার্যাবলী, রাষ্ট্রের উৎপত্তি ও কার্যাবলী নিয়ে পরিণতিতে আলোচনা করা হয়। রাষ্ট্র কিভাবে উৎপত্তি হয়েছে এবং রাষ্ট্র কি কি কাজ করে ইত্যাদি বিষয়গুলো এখানে আলোচনা করা হয়। আইন ও নৈতিকতা, আইন ও নৈতিকতা নিয়েও পরিণতিতে আলোচনা করা হয়। আইন কাকে বলে, আইন কত প্রকার, আইন কিভাবে এসেছে, মানুষ আইন মান্য করে কেন, এই সমস্ত বিষয় পরিণতির ভিতরে আলোচনা করা হয়। তো এর ব্যাপকতা, পরিণতির ব্যাপকতা কিন্তু অনেক। পরিণতির যে বিষয়বস্তু বা পরিধি, এটা অনেক, এবং আশা করি এটা বিভিন্ন বইতেই মোটামুটি ভাবে দেওয়া আছে। তোমরা একটু পড়লেই, বেশিরভাগ বইতেই পয়েন্ট আকারে দেওয়া আছে, পয়েন্টগুলো জেনে পড়লেই আশা করি অনেক ভালো করতে পারবে। এখন আমরা আলোচনা করব এই পরিণতি পাঠের প্রয়োজনীয়তা, অর্থাৎ পরিণতি কেন আমরা পড়ব, এই পাঠ করলে আমাদের কি কি সুবিধা হবে। পরিণতি পাঠের গুরুত্ব কিন্তু অপরিসীম। যা কিছু নাগরিক জীবনের স্পর্শ করে তার প্রায় সকল দিক নিয়ে পরিণতি আলোচনা করে। পরিণতি হচ্ছে জ্ঞানের মূল্যবান শাখা। পরিণতি পাঠের তোমরা পেজে দেখতে পাচ্ছ, এখানে ছোট ছোট বৃত্ত দিয়ে পয়েন্ট আকারে লেখা আছে। আমরা একটু খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। পরিণতি সুস্থ ও সুন্দর সমাজ জীবন গঠনের শিক্ষা দান করে। আমার মনে হয় এটা খুব বেশি আলোচনা করার দরকার নেই। এই কথার ভিতরতেই বোঝা যাচ্ছে যে পরিণতি সুস্থ সুন্দর সমাজ জীবন গঠনের জন্য জনগণকে, দেশের মানুষকে, নাগরিককে শিক্ষা দিয়ে থাকে। তো এটা নিশ্চয় আমাদের প্রয়োজন। নাগরিকতা সম্পর্কীয় জ্ঞান দান করে, অর্থাৎ পরিণতি নাগরিকতার সাথে জড়িত সমস্ত বিষয়ে জ্ঞান দান করে। তারপরে আসে পরিণতি সুনাগরিকতা শিক্ষা দান করে, অর্থাৎ একজন মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কি কি গুণ তার ভিতরে থাকতে হবে, ধৈর্য থাকে, সেই গুণগুলো এখানে শিক্ষা দেওয়া হয়। পরিণতি নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করে, অর্থাৎ নাগরিকদের যে দৃষ্টিভঙ্গি সেটাকে উদার করে। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের অতীত জানতে সাহায্য করে, অর্থাৎ এখানে বিভিন্ন যে সংগঠন আছে তার অতীত জানতে সাহায্য করে পরিণতি। সরকারের বিভিন্ন বিভাগের প্রকৃতি ও কার্যাবলী, নির্বাচন মণ্ডলীর প্রকৃতি ও গুরুত্ব, জনমতের প্রকৃতি গুরুত্ব, জনমত গঠনের মাধ্যমসমূহ, রাজনৈতিক দলের প্রকৃতি, কার্যাবলী, গুরুত্ব ইত্যাদি সম্পর্কে জানতে পারা যায়। বিভিন্ন সংগঠনের বর্তমান অবস্থা জানতে সাহায্য করে, অর্থাৎ যে সমস্ত সংগঠন আছে তার বর্তমান অবস্থা কি, এটিও পরিণতি আমাদেরকে সাহায্য করে। নাগরিক পরিণতি নাগরিক চেতনা বৃদ্ধি করে, অর্থাৎ নাগরিকদের ভিতরে পরিণতি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর অতীত ও বর্তমান, এগুলো বর্তমান প্রকৃতি, কার্যাবলী ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করে। এর ফলে এই শাস্ত্র পাঠে মানুষের রাজনৈতিক জ্ঞান, নাগরিক চেতনা
বৃদ্ধি পায়। পৌরনীতি নাগরিককে অধিকার সচেতন করে, অর্থাৎ মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য কিছু সুযোগ সুবিধা অধিকার একান্ত প্রয়োজন। পৌরনীতি পাঠের ফলে নাগরিকগণ তাদের এসব সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সম্পর্কে অবহিত হতে পারে। পৌরনীতি নাগরিকদের কর্তব্যবোধ জাগ্রত করে, অর্থাৎ দেশের জন্য সে কি কর্তব্য পালন করবে সেগুলি সম্পর্কে পৌরনীতি তাকে শিক্ষা দেয়। পৌরনীতি নাগরিকের গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি করে। গণতন্ত্র সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা হলেও তা বাস্তবায়ন করা কষ্টকর। পৌরনীতি গণতন্ত্রের প্রকৃতি, প্রকারভেদ, দোষ, গুণ, সফলতার শর্তাবলী সম্পর্কে আলোচনা করে। এর ফলে জনগণের মধ্যে গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি পায়। পৌরনীতি আন্তর্জাতিক দিগন্ত উন্মোচন করে, অর্থাৎ বিজ্ঞানের অভাবনীয় উন্নতির ফলে ক্রমেই ছোট হয়ে আসছে পৃথিবী, এটাকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। মানুষ আজ জাতিসংঘের মতো অনেক আন্তর্জাতিক সংস্থা, প্রতিষ্ঠান এবং আঞ্চলিক সহযোগিতা গড়ে তুলেছে। এই আন্তর্জাতিক এবং আঞ্চলিক প্রতিষ্ঠানগুলোর প্রকৃতি, সংগঠন, কার্যাবলী, সফলতা, ব্যর্থতা ইত্যাদি সম্পর্কে পৌরনীতি আলোচনা করে এবং এগুলো থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি। পৌরনীতি ছাত্রছাত্রীদের জ্ঞানের পরিধি বিস্তৃত করে। পৌরনীতি অধ্যয়নের দ্বারা ছাত্রছাত্রীরা সামাজিক ও রাষ্ট্রীয় সংগঠনের উৎপত্তি, সাংগঠনিক কাঠামো ও কার্যাবলী, নাগরিকতা, অধিকার ও কর্তব্য ইত্যাদি সম্পর্কে জানতে পারবে এবং ভবিষ্যতে এগুলো কিরূপ পরিগ্রহ করবে তা বা করা উচিত সে সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। ভবিষ্যতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উপায় সম্পর্কিত জ্ঞান অর্জন। অতীতের দুটি বিশ্বযুদ্ধ কিভাবে বিশ্ব শান্তি বিনষ্ট করেছে, বিশ্বের শান্তিকামী নেতাগণ কিভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য সমৃদ্ধ জাতিপুঞ্জ, জাতিসংঘ প্রভৃতি আন্তর্জাতিক সংগঠন গড়ে তুলেছে, আঞ্চলিক সংগঠন গড়ে তুলেছেন এবং এসব সংগঠন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কি ভূমিকা পালন করেছে, পৌরনীতি পাঠ করে তা জানা যায়। দেশপ্রেম বৃদ্ধির শিক্ষা। পৌরনীতি পাঠের ফলে নাগরিকদের দেশপ্রেম বৃদ্ধি পায়। এর ফলে দেশের নাগরিকতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য একজন নাগরিক প্রয়োজনে জীবনদান করতেও কুণ্ঠিত হয় না। সুযোগ্য নেতৃত্ব গড়ে তোলার শিক্ষা। নেতৃত্ব কি, কিভাবে নেতৃত্ব লাভ করা যায়, নেতৃত্বের আবশ্যক গুণাবলীগুলো কি কি, নেতৃত্ব অর্জনের সমস্যা কি কি, কিভাবে সেসব সমস্যা দূর করা যায়, এসব নিয়েও পৌরনীতি আলোচনা করে। ফলে পৌরনীতির জ্ঞান সুযোগ্য নেতৃত্ব বিকাশে সাহায্য করে থাকে। সুতরাং উপরের আলোচনার সূত্র ধরে বলা যায় যে পৌরনীতি অধ্যয়নের গুরুত্ব অপরিসীম। সুন্দর জীবনযাপন, সমাজ জীবন এবং রাষ্ট্রীয় জীবন গড়ে তুলতে হলে, দেশকে উন্নত করতে হলে, নিজের পরিবারকে সুন্দর করতে হলে পৌরনীতির জ্ঞান থাকা খুবই প্রয়োজন এবং জ্ঞান থাকা খুব প্রয়োজন। আশা করি তোমাদের সাথে যে আলোচনা করলাম তোমরা সেটা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমরা এর পরের আলোচনা করব ইনশাল্লাহ। তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমাকে। বন্ধুরা, বর্তমানে সারা বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত। আমাদের দেশও করোনায় আক্রান্ত হয়েছে, তবে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে আক্রান্ত কম। বিশেষ কাজ না থাকলে বাড়িতে অবস্থান করবে। খুব প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। প্রতিদিন কায়িক পরিশ্রম করার চেষ্টা করবে। টাটকা শাকসবজি খাবে। সদা সর্বদা সৃষ্টিকর্তাকে স্মরণ করবে। আজ এ পর্যন্ত। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।